ফুপা টেলিগ্রামের ভাষায় চিঠি পাঠিয়েছেন। ইমার্জেন্সি কাম শার্প। চিঠি নিয়ে এসেছে তার অফিসের পিয়ন। সে যাচ্ছে না, চিঠি হাতে দিয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার? সে শুকনা গলায় কাশি দিয়ে বলল, বকশিস। বকশিস কিসের? তুমি ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছো। তোমাকে যে ধরে মার লাগাচ্ছি না, এই যথেষ্ট। ভালো খবর আনলে বকশিস পেতে। খুবই খারাপ সংবাদ। রিক্সা ভাড়া দেন, যামু কেমনে? পায়দল চলে যাবে, হাঁটতে হাঁটতে দৃশ্য দেখতে দেখতে যাবে। তাছাড়া রিক্সা ভাড়া দিলেও লাভ হবে না, আজ রিক্সা চলছে না, ভয়াবহ হরতাল। রিক্সা টুকটাক চলতাছে। টুকটাক যেসব রিক্সা চলছে তাতে চললে বোমা খাবে। জেনে শুনে কাউকে কি বোমা খাওয়ানো যায়? তুমি কোন দল করো? কোনো দল করি না। বলো কি, আওয়ামী লীগ বিএনপি কোনোটা না? যে না। ভোট কাকে দাও? ভোট দেই না। তুমি তাহলে দেখি নির্দলীয় সরকারের লোক। এরকম তো সচরাচর পাওয়া যায় না। নাম কি তোমার? মোহাম্মদ আব্দুল গফুর। গফুর সাহেব, রিক্সা ভাড়া তোমাকে দিচ্ছি। আমার কাছে একটা পয়সাও নেই, ধার করে এনে দিতে হবে। ভাড়া কত? 20 টাকা। বলো কি, এখান থেকে মতিঝিল 20 টাকা? হরতালের টাইমে রিক্সা ভাড়া ডাবল। তা তো বটেই। দাঁড়াও, আমি টাকা জোগাড় করে আনি। তবে একটা কথা বলি, 20 টাকা পকেটে নিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, রিক্সায় উঠলেই বোমা খাবে। গফুর রাগি রাগি চোখে তাকালো। আমি মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বললাম, আমি আসলে একজন মহাপুরুষ, ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পাই, এই জন্য সাবধান করে দিচ্ছি। যে আচ্ছা। মোহাম্মদ আব্দুল গফুর মুখ বেজার করেই বসে রইল। আমি মেসের ম্যানেজারের কাছ থেকে 20 টাকা ধার করলাম। মেস ম্যানেজারের মুখ বেজার হয়ে গেল। মোহাম্মদ আব্দুল গফুরের মুখে হাসি ফুটল। এখন এই মেস ম্যানেজার তার বেজার ভাব অন্যদের ওপর ঢেলে দেবে, সে আবার আরেকজনকে দেবে। বেজার ভাব চেইন রিয়াকশনের মতো চলতে থাকবে। আনন্দ চেইন রিয়াকশন প্রবাহিত করা যায় না, নিরানন্দ করা যায়। ফুপা চিঠি হাতে নিয়ে ঝিম ধরে খানিকক্ষণ বসে রইলাম। ঘটনা কি আজ করতে চেষ্টা করলাম, কিছুই বোঝা যাচ্ছে না। বাদল কি দেশে? ছুটি কাটাতে এসে বড় ধরনের কোনো ঝামেলা বাঁধিয়েছে, এইটুকু অনুমান করা যায়। বাদল উদ্ভট কিছু করেছে, কেউ তাকে সামলাতে পারছে না। ওঝা হিসেবে আমার ডাক পড়েছে। আমি মন্ত্র পড়ালেই কাজে দেবে, কারণ বাদলের কাছে আমি হচ্ছি ভয়াবহ ক্ষমতা সম্পন্ন এক মহাপুরুষ। আমি যদি সূর্যের দিকে তাকিয়ে বলি, এই বেটা সূর্য, দীর্ঘদিন তো পূর্ব দিকে উঠলি, এবার একটু পশ্চিম দিকে ওঠ। পূর্ব দিকে তোর উদয় দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে। তাহলে সূর্য তৎক্ষণাৎ আমার কথা শুনে পশ্চিম দিকে উঠবে। বাদল শুধু যে বুদ্ধিমান ছেলে তা না, বেশ বুদ্ধিমান ছেলে। মারিয়ার সাংকেতিক চিঠির পাঠ উদ্ধার করতে তার 3 মিনিট লেগেছে। এই ছেলে আমার সম্পর্কে এমন ধারণা কি করে করে আমি জানি না। আমি যদি হিমু ধর্ম নামে নতুন কোনো ধর্ম প্রচার শুরু করি, তাহলে অবশ্যই সে হবে আমার প্রথম শিষ্য, এবং এই ধর্ম প্রচারের জন্য সে হবে প্রথম শহীদ। বাদল ছাড়াও কিছু শিষ্য পাওয়া যাবে বলে আমার ধারণা। আজগর সাহেব শিষ্য হবেন, ধর্মে মুগ্ধ হয়ে হবেন তা না। ভদ্রলোক শিষ্য হবেন আমাকে খুশি করার জন্যে। কোনো রকম কারণ ছাড়া তিনি আমার প্রতি অন্ধ এক টান অনুভব করেন। আজগর সাহেব ছাড়া আর কেউ কি শিষ্য হবে? কানা কুদ্দুস কি হবে? সম্ভাবনা আছে। সে আমাকে পছন্দ করে। তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মানুষ মারতে কেমন লাগে কুদ্দুস? সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, ভালো মন্দ কোনো রকম লাগে না।
বটি দিয়ে লাউ কাটতে যেমন লাগে তেমন কস একটা শব্দ। ঠিক সেই রকম না ভাইজান, মরণের সময় মানুষ চিল্লা ফাল্লা কইরা বড় ত্যাগ করে, লাউ তো আর চিল্লা ফাল্লা করে না। তা তো বটেই, চিল্লা পাল্লার জন্য খারাপ লাগে? যে না, খারাপ লাগে না। চিল্লা পাল্লাটা করবই, মৃত্যু বলে কথা। মৃত্যু কোনো সহজ ব্যাপার না, ঠিক বললাম না? অবশ্যই ঠিক। কুদ্দুস মিয়া উদাস ভঙ্গিতে বলল, আপনারে কেউ ডিস্টার্ব করলে আমার নাম ঠিকানা দিয়েন। নাম ঠিকানা দিলে কি করবে? কস ট্রিটমেন্ট, কস করে লাউয়ের মতো কেটে ফেলবে। সেইটা আমার বিষয়, আমি দেখব। আপনার কাম নাম ঠিকানা দেওন। আচ্ছা, মনে থাকলো। আরেকটা ঠিকানা দিতেছি, ধরেন কোনো বিপদে পড়ছেন, পুলিশ আপনারে খুঁজতাছে, আশ্রয় দরকার, দানা পানি দরকার, এই ঠিকানায় উপস্থিত হইয়া বলবেন আমার নাম হিমু, ব্যবস্থা হবে। আমি অ্যাডভান্স আপনার কথা বইলা রাখছি। বলছি হিমু ভাই আমার ওস্তাদ। আমি হিমু, এই কথাটা কাকে বলতে হবে? দরজায় 3টা টোকা দিয়া একটু থামবেন, আবার 3টা টোকা দিবেন, আবার থামবেন, আবার 3 টোকা। এই হইল সিগন্যাল। তখন যে দরজা খুলবো তারে বলবেন। দরজা কে খুলবে? আমার মেয়ে মানুষ দরজা খুলবে। নাম জয়গুণ, চেহারা বড় বেশি বিউটি, মনে হবে সিনেমার নায়িকা। খুব মোটা গাটা, গিয়া একবার দেখা এসেন, এমন সুন্দর, দেখলে মনে হয় গলা টিপা মাইরা ফেলি। গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করবে কেন? এইসব মেয়ে ছেলে সবের সঙ্গেই রং ঢং করে। আপনি একটা বিশিষ্ট লোক, বিপদে পইড়া এইখানে আশ্রয় নিছেন, তা হারামি মেয়ে ছেলে করব কি জানেন? আপনার সাথে দুনিয়ার গল্প করব। কাপড় চোপড় থাকবে আওলা, ইচ্ছা কইরা আওলা। ব্লাউজ যেটা পরবো সেটা 2টা বোতাম নাই, বোতাম ছিল, ইচ্ছা কইরা ছিঁড়ছে, এমন হারামি মেয়ে। নতুন হিমু ধর্মে কুদ্দুসের সেই হারামি মেয়েটা কি ঢুকবে? তার সঙ্গে এখনো পরিচয় হয়নি, একদিন পরিচয় করে আসতে হবে। একটা ধর্ম শুরু করলে সেখানে রূপবতী মহিলা, যাদের ব্লাউজের 2টা বোতাম ইচ্ছা করেই ছেঁড়া, না থাকলে অন্যরা আকৃষ্ট হবে না। মারিয়াকে কি পাওয়া যাবে? মনে হয় না। মারিয়া টাইপ মেয়েদের কখনোই আসলে পাওয়া যায় না। আবার ভুল করলাম, কোনো মেয়েকেই আসলে পাওয়া যায় না। তারা অভিনয় করে সঙ্গে আছে এই পর্যন্তই। অভিনয় শুধু যে অতি প্রিয়জনদের সঙ্গে করে তা না, নিজের সঙ্গেও করে, নিজেরা সেটা বুঝতে পারে না। আমি ফুপার বাসার দিকে রওনা হলাম, এমন সময়ে যেন দুপুরে ঠিক খাবার সময়ে উপস্থিত হতে পারি। 2 মাস খরচ দেওয়া হয়নি বলে মেসে মিল বন্ধ হয়ে গেছে। দুবেলা খাবার জন্য নিত্য নতুন ফন্দি ফিকির বের করতে হচ্ছে। দুপুরের খাবারটা ফুপার ওখানে সেরে রাতে যাব মেডিকেল কলেজে আজগর সাহেবকে দেখতে। আজগর সাহেবের অবস্থা খুবই খারাপ, তিনি কিছুই খেতে পারেন না। তাকে দেয়া হাসপাতালের খাবারটা খেয়ে নিলে রাত পর্যন্ত নিশ্চিন্ত। খুব বেশি সমস্যা হলে কানা কুদ্দুসের ছেলে মেয়ে 2টা বোতামবিহীন নায়িকা জয়গুণ তো আছেই। আজ বৃহস্পতিবার, হাফ অফিস। ফুপাদের বাসায় গিয়ে দেখি সবাই টেবিলে খেতে বসেছে, সবার সঙ্গে ফুপাও আছেন। তার মুখ সবসময় গম্ভীর থাকে, আজ আরো গম্ভীর। তার চিঠি পেয়েই আমি এসেছি, তারপরও তিনি এমন ভঙ্গি করলেন যেন আমাকে দেখে তার ব্রহ্মতালু জ্বলে যাচ্ছে। শুধু বাদল চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল, বিকট চিৎকার দিল, আরে হিমুদা, তুমি তুমি কোথা থেকে? ফুপু বিরক্ত গলায় বললেন, তোর ভাব দেখে মনে হচ্ছে সে আকাশ থেকে নেমে এসেছে। খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়েছিস কেন? বস। বাদল বসল না, ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। আমি গম্ভীর গলায় বললাম, তারপর?
সব খবর ভালো। মনে হচ্ছে তুই ছুটিতে দেশে এসে আটকা পড়েছিস। হ্যাঁ হিমুদা। সবাই এমন চুপচাপ কেন? কেউ কিছু বলল না, শুধু বাদল বলল, এতদিন পর তোমাকে দেখছি, কি যে ভালো লাগছে। তুমি হাত ধুয়ে খেতে বসো। মা, হিমুদাকে প্লেট দাও, আর একটা ডিম ভেজে দাও। হিমুদা ডিম ভাজা খেতে খুব পছন্দ করেন। ফার্মের ডিম না মা, দেশি মুরগির ডিম। ফুপু বিরক্ত গলায় বললেন, খামোখা কথা বলবি না, কথা বলে মাথা ধরিয়ে দিচ্ছিস। ভাত খা। ঘরে 5-6 পদ তরকারি, এর মধ্যে আবার ডিম ভাজতে হবে? কাজের লোক নেই, কিচ্ছু নেই। বাদল বলল, আমি ভেজে নিয়ে আসছি। হিমুদা, তুমি হাত ধুয়ে টেবিলে বসো। আমি হাত ধুয়ে টেবিলে বসলাম। বাদল তার মা বাবার অগ্নিদৃষ্টি উপেক্ষা করে সত্যি সত্যি ডিম ভাজতে গেল। কাপে ডিম ফেটছে, চামচের শব্দ আসছে। আমি টেবিলে বসতে বসতে ফুপার দিকে তাকিয়ে বললাম, বাদলের সমস্যাটা কি? আপনি যে আমাকে চিঠি দিয়েছেন, বাদলের জন্যই তো দিয়েছেন। কি করেছে সে? চিকিৎসা করতে হলে রোগটা ভালো মতো জানা দরকার। ফুপা বললেন, হারামজাদা দেশ দরদি হয়েছে, অসহযোগের কারণে দেশ ধ্বংস হচ্ছে, এই চিন্তায় হারামজাদার মাথা শর্ট সার্কিট হয়ে গেছে। সে অনেক চিন্তা ভাবনা করে সমস্যা থেকে বাঁচার বুদ্ধি বের করেছে। আমি আনন্দিত গলায় বললাম, এটা তো ভালো। দেশের সব চিন্তাশীল মানুষই এই সময়ে দেশ ঠিক করার পদ্ধতি নিয়ে ভাবছেন। মানব বন্ধন ফন্দন কি সব যেন করছেন। হাত ধরাধরি করে শুকনা মুখে দাঁড়িয়ে থাকা। বাদলের পদ্ধতিটা কি? ফুপা বললেন, গাধার পদ্ধতি তো গাধার মতোই। কিরকম সেটা? রাজপথে 4 হাত পায়ে হামাগুড়ি দেবে, হামাগুড়ি দিতে দিতে সচিবালয়ের দিকে যাবে। সেটা করলেও তো ভালো ছিল। গাধাটা ঠিক করেছে, 0 পয়েন্টে গিয়ে রাজনীতিবিদদের শুভ বুদ্ধি জাগ্রত করার জন্য সে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেবে। তাই নাকি? হ্যাঁ, বেকুবটা 233 টাকা দিয়ে 1 টিন কেরোসিন কিনে এনেছে, তার ঘরে সাজানো আছে। তুই এখন এই যন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে দিয়ে যা। কেরোসিন কেনা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। দেখি কি করা যায়। আমি খাওয়া শুরু করলাম। বাদল ডিম ভেজে হাসি মুখে উপস্থিত হলো। আমি বললাম, কি রে, তুই নাকি গায়ে আগুন দিচ্ছিস? বাদল উজ্জ্বল মুখ করে বলল, হ্যাঁ হিমুদা, আইডিয়াটা পেয়েছি বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে। আত্মাহুতি। নিউজ পত্রিকায় নিউজটা ছাপা হলে রাজনীতিবিদরা একটা ধাক্কা খাবেন। 2 নেত্রী বুঝবেন পরিস্থিতি সামাল দিতে হবে, তারা তখন আলোচনায় বসবেন। ফুপু তিক্ত গলায় বললেন, 2 নেত্রীর বোঝার দরকার হলে তো আগেই বুঝতো। এই পর্যন্ত তো কম মানুষ মরেনি, তুই তো প্রথম না। আমি বললাম, এইখানে আপনি একটা ভুল করছেন ফুপা। বাদল প্রথম তো বটেই, এমনিতেই মানুষ মরছে পুলিশের গুলিতে, বোমাবাজিতে, কিন্তু আত্মাহুতি তো এখনো হয়নি। বাদলই হলো প্রথম। পত্রিকায় ঠিক মতো জানিয়ে দিলে এরা ফটোগ্রাফার নিয়ে থাকবে, সিএনএন কে খবর দিলে ক্যামেরা চলে আসবে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সবাই নিউজ কাভার করবে। এতে একটা চাপ তৈরি হবে তো বটেই। ফুপু ফুপা দুজনেই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তাদের হতভম্ব দৃষ্টি উপেক্ষা করে বাদলকে বললাম, বাদল, তোর আইডিয়া আমার পছন্দ হয়েছে। সত্যি পছন্দ হয়েছে হিমুদা, অবশ্যই পছন্দ হয়েছে। দেশ মাতৃকার জন্য জীবনদান সহজ ব্যাপার না। তবে শোন, কেরোসিন ঢালার সঙ্গে সঙ্গে আগুন দিবি। কেরোসিন হচ্ছে ভলাটাইল উদ্ধারী, সঙ্গে সঙ্গে আগুন না দিলে উড়ে চলে যাবে, আগুন আর ধরবে না। আর একটা ব্যাপার বলা দরকার, শুধু একটা শার্ট গায়ে দিয়ে আগুন ধরালে লাভ হবে না।
লোকজন থাবা টাবা দিয়ে আগুন নিভিয়ে ফেলবে। তুই আলু পোড়া হনুমান হয়ে যাবি, কিন্তু মরবি না। তোকে যা করতে হবে তা হলো কেরোসিন ঢালার আগে 2টা গেঞ্জি কিংবা 2টা শার্ট পরতে হবে। বাদল কৃতজ্ঞ গলায় বলল, থ্যাংক ইউ হিমুদা, তোমার সঙ্গে দেখা না হলে বিরাট ঝামেলায় পড়তাম। এখন বল, আত্মহুতির তারিখ কবে ঠিক করেছিস? আমি কিছু ঠিক করিনি, তুমি বলে দাও। তুমি যেদিন বলবে সেদিন। দেরি করা ঠিক হবে না। তুই দেরি করলি আর দেশ অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল, আর্মি এসে ক্ষমতা নিয়ে নিল। এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না হিমুদা, আগামীকাল বা পরশু। ফুপা ফুপু দুজনেই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছেন। ফুপু যে দৃষ্টি নিক্ষেপ করছেন সেই দৃষ্টির নিকনেম হলো অগ্নিদৃষ্টি। 233 টাকা দামের কেরোসিন টিনের সবটুকু আগুন এখন তার 2 চোখে। আমি তার অগ্নিদৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে গম্ভীর গলায় বাদলকে বললাম, যা করার 2-1 দিনের মধ্যেই করতে হবে। হাতে আমাদের সময় অল্প, এর মধ্যেই তোর নিজের কাজ সব গুছিয়ে ফেলতে হবে। আমার আবার কি কাজ? আত্মীয় স্বজন সবার বাড়িতে গিয়ে বিদায় নিয়ে নেওয়া, পা ছুঁয়ে সালাম করা, সবার দোয়া নেওয়া। এসএসসি পরীক্ষার আগে ছেলেমেয়েরা যা করে, বাড়ি বাড়ি গিয়ে দোয়া ভিক্ষা। এইসব ফর্মালিটিস আমার ভালো লাগে না হিমুদা। ভালো না লাগলেও করতে হবে। আত্মীয় স্বজনদের একটা স্বাদ আহ্লাদ তো আছে। তোর চিন্তার কারণ নেই, আমি সঙ্গে যাব। তুমি সঙ্গে যাবে? আমি ফুপার দিকে তাকিয়ে বললাম, বাদলের জন্য অ্যাডভান্স কুলখানি করলে কেমন হয় ফুপা? সবাইকে খবর দিয়ে একটা কুলখানি করে ফেললাম। অনলি অন আইটেম কাচ্চি বিরিয়ানি। বাদল নিজে উপস্থিত থেকে সবাইকে খাওয়ালো। নিজের কুলখানি নিজে খাওয়াটাও একটা আনন্দের ব্যাপার। ফুপা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ভয়ঙ্কর কিছু করে ফেলবেন কিনা কে জানে। কই মাছের ঝোলের বাটি আমার দিকে ছুঁড়ে ফেললে বিশ্রী ব্যাপার হবে। আমি বাটি নিজের দিকে টান দিলাম। বিকেলে বাদলকে নিয়েই বের হলাম 2-1 জন আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে হাসপাতালে আসগর সাহেবকে দেখতে যাব। বাদলকে অত্যন্ত প্রফুল্ল দেখাচ্ছে, বড় কিছু করতে পারার আনন্দে সে ঝলমল করছে। বাদল, জি। তোর কাছে টাকা আছে? 142 টাকা আছে। তাহলে চল, আমাকে শিক কাবাব আর নান রুটি কিনে দে। কেন? একজনকে শিক কাবাব আর নান রুটির দাওয়াত দিয়েছি, টাকার অভাবে কিনতে পারছি না। কাকে দাওয়াত দিয়েছ? একটা কুকুরকে, কাউরান বাজারে থাকে, পা খোড়া, আমার সঙ্গে খুব খাতির। অন্য কেউ হলে আমার কথায় বিস্মিত হতো, বাদল হলো না। পশু পাখি কীট পতঙ্গ, এদের সঙ্গে আমার ভাব তো থাকবেই। আমি তো সাধারণ কেউ না। হিমুদা, বল। তোমার একটা জিনিস আমার কাছে আছে, তুমি এটা নিয়ে নাও। মরে গেলে তুমি পাবে না। আমার কি আছে তোর কাছে? ওই যে 5 বছর আগে একটা সাংকেতিক চিঠি দিয়েছিলে, মারিয়া নামের একটা মেয়ে তোমাকে লিখেছিল। ওই চিঠি এখনো রেখে দিয়েছিস? কি আশ্চর্য, তোমার একটা জিনিস তুমি আমার কাছে দিয়েছো আর আমি সেটা ফেলে দেব? তুমি আমাকে কি ভাবো? সাংকেতিক চিঠি তুই এত চট করে ধরে ফেললি কি করে বলতো? এই ব্যাপারটা কিছুতেই আমার মাথায় ঢোকে না। বাদল আনন্দিত গলায় বলল, খুব সোজা। আমি তোমাকে বললাম যে চিঠি দিয়েছে তার নাম কি, তুমি বললে মারিয়া। কাজেই চিঠির শেষে তার নাম থাকবে। চিঠির শেষে লেখা ছিল NBSJB, অর্থাৎ এম এর জায়গায় মেয়েটা লিখেছে N, এ এর জায়গায় লিখেছে B, যেখানে আর হবার কথা সেখানে লিখেছে S। মেয়েটা করেছে কি জানো? যে অক্ষরটা লেখার কথা সেটা না লিখে পরের অক্ষরটা লিখেছে। এখন বুঝতে পারছো?
চিঠিতে সে কি লিখেছিল তুমি জানতে চাওনি? বলবো কি লিখেছে? না। বাদল, একটা কথা শোন। তোর এত বুদ্ধি, কিন্তু তুই নিজে একটা সহজ জিনিস বুঝতে পারছিস না। সহজ জিনিসটা কি? আজ থাক, আরেকদিন বলবো। শিক কাবাব এবং নান রুটি কিনেছি। কুকুরটাকে পাওয়া গেছে। সে আমাকে দেখেই ছুটে এসেছে। বাদলের দিকে প্রথমে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আমি বললাম, তোর খাবার এনেছি, তুই আরাম করে খা। এ হচ্ছে বাদল, অসাধারণ বুদ্ধিমান একটা ছেলে। কুকুরটা বাদলের দিকে তাকিয়ে ছোট্ট করে দুবার ঘেউ ঘেউ করে খেতে শুরু করলো। আমি বললাম, মাংসটা আগে খা। নান রুটি খেয়ে পেট ভরলে আর মাংস খেতে পারবি না। কুকুরটা নান রুটি ফেলে মাংস খাওয়া শুরু করলো। বাদল বিস্ময়ে অভিভূত হয়ে বলল, ও কি তোমার কথা বোঝে? আমি হাই তুলতে তুলতে বললাম, আমার ধারণা নিম্ন শ্রেণীর পশু পাখি মানুষের কথা বোঝে। অতি উচ্চ শ্রেণীর প্রাণী মানুষই শুধু একে অন্যের কথা বোঝে না। বেগম খালেদা জিয়া কি বলেছেন তা শেখ হাসিনা বুঝতে পারছেন না। আবার শেখ হাসিনা কি বলেছেন তা বেগম খালেদা জিয়া বুঝতে পারছেন না। আমরা দেশের মানুষ কি বলছি সেটা আবার তারা বুঝতে পারছেন না। তারা কি বলছেন তাও আমাদের কাছে পরিষ্কার না। বাদল বলল, কেন? আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, এই প্রশ্নের জবাব আমি জানি না। আসাদুল্লাহ সাহেব হয়তো জানেন। আসাদুল্লাহ সাহেবকে? যে মেয়েটি আমাকে চিঠি লিখেছিল তার বাবা। আসাদুল্লাহ সাহেব পৃথিবীর সব প্রশ্নের উত্তর জানেন। কুকুরটা খেয়ে যাচ্ছে। মাঝখানে একবার খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে বিরক্তির ভঙ্গিতে লেজ নাড়ল। যেন বলল, এত খাবার তোমাকে কে আনতে বলেছে? আমি সামান্য পথের নেড়ি কুকুর, আমাকে এতটা মমতা দেখানো কি ঠিক হচ্ছে? আমাদের পশু জগতের নিয়ম খুব কঠিন। ভালোবাসা ফেরত দিতে হয়। মানুষ হয়ে তোমরা বেঁচে গেছো, তোমাদের ভালোবাসা ফেরত দিতে হয় না। আজগর সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো না। তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। চলে আসছি দরজার কাছের বেড থেকে। একজন ক্ষীণ স্বরে ডাকলো, ভাই সাহেব। আমি ফিরলাম। আমারে চিনছেন ভাই সাহেব? না। আমি মোহাম্মদ আব্দুল গফুর। আপনার কাছে চিঠি নিয়ে গিয়েছিলাম, 20 টাকা বকশিস দিলেন। খবর কি গফুর সাহেব? খবর ভালা না সাহেব। বোমা খাইছি, রিক্সা কইরা ফিরতাছিলাম, বোমা মারছে। রিক্সায় উঠতে নিষেধ করেছিলাম। কপালের লিখন, না যায় খণ্ডন। তা তো বটেই। ঠ্যাং একটা কাইটা বাদ দিছে ভাই সাহেব। একটা তো আছে, সেইটাই কম কি। নাই মামার চেয়ে কানা মামা ভালো। ভাই সাহেব, আমার জন্য একটু দোয়া করবেন। দেখি, সময় পেলে করব। একেবারেই সময় পাচ্ছি না, হাঁটাহাঁটি খুব বেশি হচ্ছে। গফুর সাহেব, যাই। গফুর তাকিয়ে আছে। গফুরের বিছানায় যে মহিলা বসে আছেন তিনি বোধহয় গফুরের কন্যা। অসুস্থ বাবার পাশে কন্যার বসে থাকার দৃশ্যের চেয়ে মধুর দৃশ্য আর কিছু হতে পারে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, মা যাই। মেয়েটি চমকে উঠল। আমি তাকে মা ডাকবো এটা বোধহয় সে ভাবেনি।